আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সুস্থতা এবং কল্যাণ কামনা করে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচ্য বিষয় প্রাচীন যুগ। প্রাচীন যুগ এর ব্যাপ্তিকাল ৬৫০ থেকে ১২০০ খ্রিস্টাব্দ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে প্রাচীন যুগের ব্যাপ্তিকাল ৬৫০ থেকে ১২০০ খ্রিস্টাব্দ এবং ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে প্রাচীনকালের ব্যাপ্তিকাল ৬৫০ থেকে ৯৫০ খ্রিস্টাব্দ থেকে ১২০০ খ্রিস্টাব্দ। তো প্রাচীন যুগ থেকে সবচেয়ে বেশি সংখ্যকবার যে প্রশ্নটি এসেছে তা হলো বাংলা ভাষার আদি নিদর্শন কি, অথবা বাংলা ভাষার আদি গ্রন্থ কি, অথবা বাংলা ভাষার প্রাচীন যুগের নিদর্শন কি, অথবা বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন কি, অথবা বাংলা ভাষার প্রাচীন যুগের একমাত্র ঐতিহাসিক নিদর্শন কি, অথবা বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন কোনটি, অথবা বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন কোনটি। এই সবগুলো প্রশ্নের উত্তর চর্যাপদ অথবা দোহাকোষ। কেন চর্যাপদ অথবা কেন দোহাকোষ তা হলো বাংলা ভাষার অথবা বাংলা সাহিত্যের অথবা বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন যুগে চর্যাপদ ছাড়া অন্য আর কোনো নিদর্শন নেই। কাজেই প্রশ্নপত্রে যখন চর্যাপদ অপশনটি থাকবে তখন নির্দ্বিধায় চর্যাপদ এই উত্তরটি করতে হবে। ২-৩ বার প্রশ্নটি এমনভাবে এসেছে যে চর্যাপদ অপশনটিতে নাই, অপশনটিতে রয়েছে দোহাকোষ। সেক্ষেত্রে উত্তর করতে হবে দোহাকোষ, কারণ চর্যাপদের আরেকটি নাম হচ্ছে দোহাকোষ। পরবর্তী প্রশ্ন, চর্যাপদের বয়স কত, অথবা বাংলা ভাষার বয়স কত, অথবা বাংলা সাহিত্যের বয়স কত। এই সবগুলো প্রশ্নের উত্তর ১০০০ বছর। যেমনটি পূর্বে বলেছি, বাংলা ভাষা, বাংলা সাহিত্য অথবা বাংলা ভাষা ও সাহিত্য এই সব কিছুর বয়সই ১০০০ বছর এবং এই প্রাচীন যুগে চর্যাপদ ছাড়া আর কোনো নিদর্শন নেই। পরবর্তী প্রশ্ন, বাংলা ভাষার আদি যুগের প্রথম নিদর্শন অথবা বাংলা ভাষার আদি গ্রন্থ অথবা বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন অথবা বাংলা ভাষার প্রাচীন যুগের একমাত্র ঐতিহাসিক নিদর্শনটি কত সালে আবিষ্কৃত হয়। বন্ধুরা, আপনারা প্রশ্নগুলো শুনে বুঝে যাচ্ছেন যে এই নানানভাবে প্রশ্নটি ঘুরিয়ে ঘুরিয়ে আসে, কিন্তু উত্তরটি একটি উত্তর, তা হলো চর্যাপদ। তার কারণ হচ্ছে প্রশ্নটি যখন নানানভাবে ঘুরিয়ে আসে তখন একটা দ্বিধা এবং সংকোচ এবং একটা সংশয় তৈরি হয় যে আচ্ছা, আমি তো পড়েছি বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন, এখানে বলছে বাংলা ভাষার কথা, আবার কোনো জায়গায় বলছে বাংলা সাহিত্যের কথা, তখন যেন কোনো রকমের সংশয় কাজ না করে। অথবা চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয়। চর্যাপদ আবিষ্কৃত হয় ১৯০৭ সালে। পরবর্তী প্রশ্ন, চর্যাপদ কোথা থেকে আবিষ্কৃত হয়। আমি প্রশ্নটির অপশনগুলো আর বললাম না, যেহেতু কয়েকবার বলে ফেললাম। এখন সরাসরি শুধু চর্যাপদের কথাই বলে যাব। চর্যাপদ কোথা থেকে আবিষ্কৃত হয়। চর্যাপদ আবিষ্কৃত হয় নেপালের রাজ দরবারের রাজ গ্রন্থশালা থেকে। প্রশ্নপত্রে থাকবে শুধু নেপাল, সেক্ষেত্রে উত্তর করতে হবে নেপাল। প্রশ্নপত্রে থাকবে শুধু নেপালের রাজ দরবারের রাজ গ্রন্থশালা, অথবা থাকবে নেপালের রাজ গ্রন্থশালা। তাহলে সব কয়টি উত্তর জানা থাকলে উত্তরটি করা সহজ হবে। এখন এইখানে একটু ব্যাখ্যা রয়েছে যে কেন চর্যাপদ নেপালের রাজ দরবারের রাজ গ্রন্থশালা থেকে আবিষ্কৃত হলো, যেহেতু এটি বাংলা সাহিত্যের প্রাচীনতম গ্রন্থ। এর কারণ হচ্ছে বাংলায় চর্যাপদ রচিত হয়েছিল পাল রাজবংশের আমলে। পাল রাজারা ছিলেন বৌদ্ধ রাজা। পাল রাজাদের ক্ষমতা চলে যায় সেন রাজাদের কাছে। সেন রাজারা ছিলেন হিন্দু ধর্মের। তারা
বৌদ্ধদের উপর অত্যাচার নিপীড়ন করলে তারা বাংলা থেকে বিতাড়িত হন এবং নেপালে গিয়ে আশ্রয় নেন। তো বৌদ্ধরা যখন চলে যান তখন তাদের সাথে করে তারা চর্যাপদকে নিয়ে যান। এই কারণে নেপালের রাজ দরবারের রাজ গ্রন্থশালা থেকে চর্যাপদ আবিষ্কৃত হয়। পরবর্তী প্রশ্ন, চর্যাপদ কে আবিষ্কার করেন? অথবা বাংলা সাহিত্যের আদি গ্রন্থটি কে আবিষ্কার করেন? অথবা বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র ঐতিহাসিক নিদর্শনটি কে আবিষ্কার করেন? এর উত্তর হচ্ছে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। অপশনে থাকবে হরপ্রসাদ শাস্ত্রী অথবা মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। ওনার নাম হরপ্রসাদ শাস্ত্রী, মহামহোপাধ্যায় এটি ওনার উপাধি। তাহলে চর্যাপদ আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদ প্রথম কোথা থেকে প্রকাশিত হয়? চর্যাপদ প্রথম প্রকাশিত হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। পরবর্তী প্রশ্ন, চর্যাপদ কত সালে প্রকাশিত হয়? চর্যাপদ প্রকাশিত হয় 1916 সালে। পরবর্তী প্রশ্ন, বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে চর্যাপদ প্রকাশিত হয়, এই চর্যাপদটি কে সম্পাদনা করেন? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে যে চর্যাপদটি প্রকাশিত হয় তা সম্পাদনা করেন হরপ্রসাদ শাস্ত্রী। তাহলে হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের আবিষ্কারক এবং চর্যাপদ বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়, সেখানে তিনি সম্পাদনার কাজটিও করেন। পরবর্তী প্রশ্ন, চর্যাপদ কোন আমলে রচিত হয়? অথবা চর্যাপদ কোন শাসনামলে রচনা শুরু হয়? এই প্রশ্নটির উত্তর আমি আগেই বলেছি, পাল রাজবংশের আমলে। পরবর্তী প্রশ্ন, চর্যাপদে কোন ধর্মমতের কথা বলা হয়েছে? অথবা চর্যাপদের সাথে কোন ধর্মমত সংশ্লিষ্ট? অথবা চর্যাপদ কাদের দ্বারা লিখিত হয়েছে বা কোন ধর্মাবলম্বীদের দ্বারা লিখিত হয়েছে? এর উত্তর বৌদ্ধ ধর্ম অথবা সহজিয়া বৌদ্ধ। যে কোনো একটি অপশন থাকতে পারে, বৌদ্ধ অথবা সহজিয়া বৌদ্ধ। পরবর্তী প্রশ্ন, চর্যাপদ নিয়ে অনেক বিষয় আলোচনা করবার আছে। এখন আমরা চর্যাপদ নিয়ে যে বিষয়টি আলোচনা করব তা হলো চর্যাপদ বাংলা ভাষায় লিখিত হয়েছে এই বিষয়টি প্রথম কে প্রমাণ করে? চর্যাপদ বাংলা ভাষায় লিখিত হয়েছে এই বিষয়টি সর্বপ্রথম প্রমাণ করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। চর্যাপদ বাংলা ভাষায় লিখিত হয়েছে এই কথাটি ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় প্রমাণ করেন, কিন্তু তিনি এটি কোন গ্রন্থে প্রমাণ করেন? এটি তিনি প্রমাণ করেন অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি লিটারেচার। এর একটি বাংলা নামও আছে, বাংলা সাহিত্যের উদ্ভব ও বিকাশ। এই গ্রন্থটিতে তিনি অনেক কিছুই আলোচনা করেছেন এবং চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত হয়েছে এই বিষয়টিও আলোচনা করেছেন। এই সংক্রান্ত আরেকটি প্রশ্ন হচ্ছে, দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি লিটারেচার এই গ্রন্থটির লেখক কে? এই গ্রন্থটির লেখক হচ্ছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তাহলে এই তিনটি প্রশ্নকে সন্নিবেশ করলে বোঝা যাচ্ছে যে চর্যাপদ বাংলা ভাষায় লিখিত হয়েছে এটি প্রথম কে প্রমাণ করেন, এটি কোন গ্রন্থে প্রমাণ করেন এবং গ্রন্থটির নাম সহকারে আসছে যে গ্রন্থটির লেখক কে। পরবর্তী প্রশ্ন, চর্যাপদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মনে করেন যে চর্যাপদ কোন ভাষায় লিখিত হয়েছে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদ লিখিত হয়েছে বঙ্গ কামরূপী ভাষায়। তাহলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে লিখিত হয়েছে চর্যাপদ বঙ্গ কামরূপী ভাষায় এবং ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে লেখা হয়েছে বাংলা ভাষায়। অবশ্য ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মনে করতেন যে সেই সময়ে বাংলা, উড়িষ্যা, অসমিয়া, মৈথিলি, ব্রজবুলি ইত্যাদি ভাষার মধ্যে খুব কম পার্থক্যই ছিল। এই জন্য চর্যাপদ উপমহাদেশের সবকটি অঞ্চলেরই সাহিত্যের প্রাচীনতম সম্পদ হিসেবে বিবেচিত।
চর্যাপদের ভাষা। আমরা আগেই বলেছি চর্যাপদের ভাষা বাংলা। কিন্তু এই সংক্রান্ত একটি প্রশ্ন আসে। সেটি হচ্ছে সান্ধ্য ভাষা কোন সাহিত্যকর্মের ভাষা? অথবা সান্ধ্য ভাষা কোন সাহিত্যকর্মে ব্যবহার করা হয়েছে? অথবা কোন সাহিত্যকর্মে সান্ধ্য ভাষার প্রয়োগ রয়েছে? অথবা সান্ধ্য ভাষাকে কোন সাহিত্যকর্মের ভাষা বলা হয়? এর উত্তর হচ্ছে চর্যাপদ। কেন? সান্ধ্য ভাষা কেন বলা হয়? চর্যাপদ তো বাংলা ভাষার প্রাচীনতম সম্পদ। এর ব্যাখ্যাটি হচ্ছে সেই সময়ের যে বাংলা ভাষা এবং বর্তমান কালের যে বাংলা ভাষা তার মধ্যে বিস্তর ব্যবধান রয়েছে। বর্তমানের বাংলা ভাষা দিয়ে প্রাচীনতম বাংলা ভাষাকে বোঝা যায় না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় দুজনেই বলেছেন যে ওই সময়কার ভাষাটা কতক বোঝা যায়, কতক বোঝা যায় না। কতক আলো, কতক আঁধার, কতক আলো, কতক ছায়া। অর্থাৎ এটি একটি আলো আঁধারি ভাষা, এটি একটি আলো ছায়া ভাষা, এটি একটি অস্পষ্ট ভাষা। এই কারণে এই ভাষাটিকে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার বই দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি লিটারেচার সেখানে সান্ধ্য ভাষা হিসেবে উল্লেখ করেছেন। এই জন্য বুঝতে হবে যে সান্ধ্য ভাষা আসলে কোনো ভাষা নয়, বাংলা ভাষাকে বোঝা যায় না বলে অস্পষ্ট মনে হচ্ছে বলে বলা হচ্ছে সান্ধ্য ভাষা। তাহলে চর্যাপদ সান্ধ্য ভাষায় লিখিত হয়েছে এটা ভাববার কারণ নাই। চর্যাপদের ভাষাটাকে সান্ধ্য ভাষা বলা হচ্ছে যেহেতু বাংলাটা বোঝা যাচ্ছে না। তাহলে সান্ধ্য ভাষা কোন সাহিত্যকর্মের ভাষা হিসেবে ব্যবহৃত হয়েছে? চর্যাপদের ভাষা হিসেবে ব্যবহৃত হয়েছে। এখানে দ্বিধা সংশয়ের কোনো অবকাশ নেই। আশা করি বন্ধুরা আপনারা বিষয়টি পরিষ্কারভাবেই বুঝতে পেরেছেন। পরবর্তী প্রশ্ন। চর্যাপদ মূলত কি? অথবা চর্যাপদের পদগুলো মূলত কি? অথবা চর্যাপদের পদগুলো হচ্ছে এক প্রকার, অথবা চর্যাপদ হচ্ছে এক প্রকার। কি? কি মানে হচ্ছে এখানে ৪ টি অপশন থাকবে। অপশনগুলো আমি বলছি। অপশন এ গান, অপশন বি কবিতা, অপশন বি ছড়া, অপশন বি গান ও কবিতা। এরকম যদি থাকে, প্রথমেই বলে নিচ্ছি, যখন শুধু গান থাকবে, প্রত্যেকটি অপশন আলাদা আলাদা করে থাকবে, তখন উত্তর করতে হবে গান। কিন্তু যদি কোথাও কবিতা ও গান এই অপশনটি থাকে, সেক্ষেত্রে উত্তর করতে হবে কবিতা ও গান। কিন্তু একটি অপশন থাকলো গান, আরেকটি অপশন থাকলো কবিতা, সেক্ষেত্রে কোনোভাবেই কবিতা উত্তর করা যাবে না। তার মানে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে গান। তাহলে চর্যাপদ মূলত এক প্রকার গান, অথবা চর্যাপদ মূলত এক প্রকার গান ও কবিতা। কিন্তু গান এবং কবিতা আলাদা আলাদা ভাবে থাকলে কখনোই কবিতা উত্তর করা যাবে না, উত্তর করতে হবে গান। পরবর্তী প্রশ্ন, চর্যাপদ কোন ছন্দে লিখিত হয়েছে? চর্যাপদ মাত্রা বৃত্ত ছন্দে লিখিত হয়েছে। চর্যাপদ মাত্রা বৃত্ত ছন্দে লিখিত হয়েছে। এই জিনিসটি মনে রাখতে হবে। অনেকেই এই প্রশ্নটি ভুল করে ফেলেন। পরবর্তী প্রশ্ন, চর্যাপদের গান সংখ্যা কতগুলি? চর্যাপদের গান সংখ্যা ৫১টি। এখানে একটি ব্যাখ্যা রয়েছে, যদি অপশনে ৫১টি না থেকে থাকে সেক্ষেত্রে উত্তর করতে হবে ৫০টি। ধরে নিলাম অপশনে ৫১টি আছে, তাহলে অবশ্যই ৫১টি, ৫১টিও আছে, ৫০টিও আছে, সেক্ষেত্রে ৫১টি উত্তর করতে হবে। যদি ৫১টি না থাকে সেক্ষেত্রে ৫০টি থাকলে ৫০টি উত্তর করতে হবে। তার মানে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে চর্যাপদের গান সংখ্যাগুলো ৫১টি। পরবর্তী প্রশ্ন, প্রাপ্ত চর্যাপদের পদকর্তা কতজন? প্রাপ্ত চর্যাপদের পদকর্তা ২৩ জন। এই ২৩ জন, এই মতামতটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, এবং এই প্রশ্নটি বহু সংখ্যক বার এসেছে। আরেকটি মতবাদ রয়েছে সুকুমার সেনের, তিনি বলছেন যে চর্যাপদের পদকর্তা ২৪ জন। কিন্তু এই প্রশ্নটি কখনো আসে নাই। আসে নাই বলতে আমি বোঝাতে চাইছি যে ২৪ জন এই অপশনটি কখনো আসেনি, এসেছে ২৩ জন। তো প্রাপ্ত চর্যাপদের পদকর্তা কতজন? ২৩ জন। অথবা চর্যাপদে কতজন পদকর্তার পদ রয়েছে? ২৩ জন।
আর যদি 23 জন অপশন না থাকে তাহলে আপনারা 24 জন এই উত্তরটি করবেন। আর যদি দুটি অপশনই থাকে সেক্ষেত্রে 23 জন এই উত্তরটি করবেন। পরবর্তী প্রশ্ন, বাংলা সাহিত্যের আদি কবি কে? অথবা বাংলা ভাষার আদি কবি কে? অথবা বাংলা ভাষা ও সাহিত্যের আদি কবি কে? অথবা চর্যাপদের আদি কবি কে? অথবা আদি চর্যাকর কে? এখানে একটি বিষয় বলে রাখা ভালো, চর্যাপদে যারা পদ লিখেছেন তাদেরকে পদকর্তা বলা হয়, আবার অনেক সময় তাদেরকে চর্যাকর বলা হয়। তো এই সবগুলো প্রশ্নের উত্তর লুইপা। অপশনে যদি লুইপা থাকে তাহলে নির্দ্বিধায় এবং নিঃসংকোচে লুইপা এই উত্তরটি করতে হবে। অপশনে যদি লুইপা থাকে এবং আরেকটি অপশনে সবরপা থাকে সেক্ষেত্রে লুইপাই উত্তর করতে হবে। অর্থাৎ সর্বাধিক গ্রহণযোগ্য মতামত হচ্ছে লুইপা। কোনো কারণে লুইপা অপশনে থাকলো না, সবরপা থাকলো, সেক্ষেত্রে উত্তর করতে হবে সবরপা। এখানে একটি ব্যাখ্যা রয়েছে যে অধিকাংশের মতে চর্যাপদের আদি চর্যাকর লুইপা, আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের আদি চর্যাকর সবরপা। যেহেতু অধিকাংশের মতে লুইপা, কাজে লুইপা এই উত্তরটি করতে হবে। পরবর্তী প্রশ্ন, বাংলা সাহিত্যের একমাত্র বাঙালি কবি কে? এখন বাংলা সাহিত্যের একমাত্র বাঙালি কবি যদি বলা হয় একমাত্র বাঙালি কবি তাহলে অবশ্যই সবরপা উত্তর করতে হবে। কেন? কারণ বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ, তো একমাত্র বাঙালি কবি বললে সবরপার কথাই উল্লেখ করতে হবে, কারণ চর্যাপদের একমাত্র বাঙালি কবি ছিলেন সবরপা। পরবর্তী প্রশ্ন, সবরপা কে ছিলেন? অপশনে দেয়া আছে চর্যাকর, সেক্ষেত্রে উত্তর করতে হবে চর্যাকর। অথবা অপশনে দেয়া আছে পদকর্তা, তাহলে উত্তর করতে হবে পদকর্তা। তবে সাধারণত পদকর্তা এই অপশনটি এখন পর্যন্ত আসেনি, এসেছে সবরপা কে ছিলেন, অপশনে দেয়া আছে চর্যাকর, তাহলে সবরপা চর্যাকর ছিলেন। যদি অপশনে থাকে সবরপা চর্যাপদের একজন পদকর্তা ছিলেন তাহলে তাই উত্তর করতে হবে। পরবর্তী প্রশ্ন, উল্লিখিতদের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন? অথবা নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে চর্যাপদের কবি? অথবা নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে চর্যাপদের কবি নন? এখন এই প্রশ্নটির উত্তর করতে হলে বন্ধুরা আপনাদেরকে চর্যাপদের যেসব কবিদের নাম পাওয়া গেছে তাদের নামগুলো একটু কষ্ট করে মনে রাখতে হবে। যাদের নাম পাওয়া গেছে তাদের নামগুলো আপনাদের জন্য আমি একটু বলে দিচ্ছি। কানহপা, কুকুরিপা, কঙ্কনপা, কম্বলম্বরপা, লুইপা, ভুসুকুপা, ভাদ্রপা, ডম্বিপা, ঢ্যান্ডনপা, গুরুদণ্ডিপা। এরপর রয়েছে সবরপা, সরহপা, ধামপা, মহিধরপা, বিরুয়াপা, বাণীপা। এরপরে রয়েছে জয়নন্দীপা এবং শান্তিপা। নামগুলো খুব একটা কঠিন নয়, সহজ নাম, আপনারা একটু কষ্ট করে যদি দেখে নেন তাহলে নামগুলো মনে থাকবে এবং এই প্রশ্নটির উত্তর করতে আপনাদের সুবিধা হবে। কারণ কোন তিনজনের নাম দেয়া থাকবে সেটা আপনিও জানেন না, আমিও জানি না, তো সেক্ষেত্রে একটু নামগুলো মনে রাখাটা ভালো। এরপর রয়েছে সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির? সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কানহপার। এই প্রশ্নটি অন্যভাবেও আসে, চর্যাপদের পদকর্তাদের মধ্যে অধিক সংখ্যক পদ লেখার গৌরবের অধিকারী কোন পদকর্তা? খুব কঠিনভাবে প্রশ্নটিকে উপস্থাপন করা হচ্ছে, কিন্তু উত্তর হচ্ছে কানহপা। কানহপা সর্বাধিক পদ রচনা করেছেন এবং এর সংখ্যা হচ্ছে 13টি। পরবর্তী প্রশ্ন, কানহপা কোন ধরনের সাহিত্য রচনা করেছেন? কানহপা রচনা করেছেন চর্যাপদ। পরবর্তী প্রশ্ন, চর্যাপদের কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া যায়? চর্যাপদের কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া যায়? এর উত্তর হচ্ছে 23 নং পদ। 23 নং পদটি খণ্ডিত আকারে পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, কোন পণ্ডিত চর্যাপদের পদগুলোর ব্যাখ্যা টিকার মাধ্যমে প্রকাশ করেন? অথবা চর্যাপদের পদগুলো যে ব্যাখ্যা সেটা তিনি কিভাবে প্রকাশ করেন? উনি টিকার মাধ্যমে ব্যাখ্যাগুলো প্রকাশ করেন এবং এই পণ্ডিতের নাম হচ্ছে মণিদত্ত। পরবর্তী প্রশ্ন, টালতে ঘর
মেরা নাহি বড় বেশি হাঁড়িতে ভাত নাহি নিতিয়া বেশি। চর্যাপদের এই চরণ দুটিতে কিসের চিত্র ফুটে উঠেছে? চর্যাপদের এই চরণ দুটিতে দারিদ্র ক্লিষ্ট জীবনের চিত্র ফুটে উঠেছে। যেমন বলা হচ্ছে, এর অর্থ যদি করি যে টিলার উপরে একজন ব্যক্তির ঘর আছে, তার কোনো প্রতিবেশী নাই এবং তার হাঁড়িতে খুব অল্প পরিমাণ ভাত আছে, কাউকে দেয়ার মতো অবস্থায় তিনি নাই। এই চরণ দুটি শুনে বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে বর্তমান যুগের যে বাংলা ভাষায় আমরা কথা বলি, চর্যাপদের ভাষাটি তার থেকে পৃথক, কিন্তু ভাষাটি বাংলা। যেহেতু আমাদের বুঝতে কষ্ট হচ্ছে, এজন্য আমরা বলছি আলো আঁধারি অথবা আলো ছায়া। এ কারণে বলা হচ্ছে সান্ধ্য ভাষা। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি সহোদর ভাষা গোষ্ঠী? সহোদর ভাষা গোষ্ঠী বাংলা ও অসমীয়া। এখানে দ্বিধা সংশয়ের কিছুই নাই। অসমীয়া ভাষা এবং বাংলা ভাষা ভীষণ কাছাকাছি, কাজে এটা না বুঝবার কোনো কারণ নেই। পরবর্তী প্রশ্ন, বাংলা সাহিত্যের ইতিহাস এবং ইংরেজি সাহিত্যের ইতিহাস এই দুটির মধ্যে কোনটি সবচেয়ে বেশি পুরাতন? বন্ধুরা, বাংলা ভাষার ইতিহাস, বাংলা সাহিত্যের ইতিহাস 1000 বছরের পুরনো, কিন্তু ইংরেজি সাহিত্যের ইতিহাস অনেক অনেক বেশি পুরনো। কাজেই উত্তরটি হবে ইংরেজি সাহিত্যের ইতিহাস। তো প্রাচীন যুগের সবগুলো বিষয়ে আমরা আলোচনা করলাম। প্রাচীন যুগের মূল গ্রন্থই হচ্ছে চর্যাপদ এবং চর্যাকরদের সম্বন্ধে পড়লাম। এই প্রশ্নগুলো পড়লে আশা করছি চর্যাপদ থেকে এবং প্রাচীন যুগ থেকে যে প্রশ্নটি আসবে সেটি আপনারা সহজেই উত্তর করতে পারবেন। আপনাদেরকে একটু কষ্ট করে ধৈর্য ধরে প্রশ্নগুলোকে একটু আয়ত্ত করে নিতে হবে, তাহলে আপনাদের উত্তর করতে আশা করছি কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা, প্রাচীন যুগের আলোচনা আজকের মতো শেষ হলো। আশা করি এই আলোচনা আপনাদের প্রস্তুতিতে সহায়তা করবে। আবারও আপনাদের সুস্থতা কামনা করছি, আপনাদের কল্যাণ কামনা করছি। আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন এবং আপনাদের প্রস্তুতি যাতে ভালোভাবে নিতে পারেন সেই জন্য শুভকামনা রইল। তো আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ। আপনাদের যদি এই লেকচার ভালো লেগে থাকে তবে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটিকে প্রেস করবেন। আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।